বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দর্শক, ডক্টর জামাল উদ্দিন জনতা ব্যাংকেরও প্রাক্তন চেয়ারম্যান, আপনাদের স্বাগত। এবং আমি নির্বাচন সামনে, অনেকেই নির্বাচন নিয়ে নানা রকমের শঙ্কাও প্রকাশ করছেন। ইতিমধ্যে আমরা দেখলাম জামায়াত ইসলামী বলছে যে তারা কোনো ইমব্যালেন্সড ইলেকশন 2008-এর মতো মেনে নেবে না। এখন সেটা ইলেকশনের পরে না আগে মেনে নেবে না, সেটা এখন আজ অবধি বোঝা যাচ্ছে না। নানা রকমের সংশয় নানান জনের মধ্যে আছে। আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2026-এর যে গ্লোবাল রিস্ক রিপোর্ট সেটা দেখি, সেখানে বাংলাদেশের জন্য দুটো বড় ঝুঁকির কথা বলা আছে। একটা আপনার সঙ্গে সম্পর্কিত, একটা ওনার সঙ্গে সরাসরি সম্পর্কিত অর্থনীতির ঝুঁকি এবং নিরাপত্তার ঝুঁকি। অনেকে নির্বাচনকে সামনে রেখে এই ঝুঁকিটা বাংলাদেশের জন্য ভীষণ রকম দেখছেন। তো আমি একটু মেজর জিল্লুর আপনার কাছ থেকে শুনতে চাই, রাজনীতি অর্থনীতি তার চাইতে বড় কথা হচ্ছে নিরাপত্তার ঝুঁকি। আপনি কি দেখেন বাংলাদেশের জন্য প্রি এবং পোস্ট ইলেকশন অর ডিউরিং দ্য ইলেকশন? ধন্যবাদ। দুটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আপনি গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে এসছেন, এটা আলোচনার দাবি রাখে। এই কারণে নির্বাচনের পূর্বে দেশের মানুষকে অ্যাওয়ার করার একটা নৈতিক দায়িত্ব আপনার রয়েছে একটা বড় প্ল্যাটফর্ম থেকে। যে কোনো নির্বাচনের আগে একটা ভায়োলেন্স হয়, এটা আমরা সবাই জানি, সারা বিশ্বে সব জায়গায়। সেই ভায়োলেন্সকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তার জন্য দাগি আসামি, সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র সরবরাহকারী, অর্থ সরবরাহকারী, এ ধরনের লোকদের একটা সাহসী অভিযান করে অস্ত্র উদ্ধার করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে নিরাপদ হেফাজতে রাখা হয়, যাতে জনগণ স্বাভাবিক পরিবেশে শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারে, প্রচার করতে পারে ভোটের মাঠে যাওয়ার জন্য। এটা হচ্ছে প্রি ইলেকশন আপনি যেটা বলেন। নাও আই কাম টু পোস্ট ইলেকশন। এটা পোস্ট ইলেকশনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুটো দল আছে বড় আকারে, একটা বিএনপি আর একটা হলো জামাত। জামাতের রাজনৈতিক কৌশল, তাদের সাইডলাইনে থাকা বা সাইলেন্ট যে বড় রাজনৈতিক দল, তাদের তো সমর্থক গোষ্ঠী, কর্মী বাহিনী দেশে এখন আছে। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলবো। সেইটা নেওয়ার জন্য তো ইতিমধ্যে আমি দেখছি যে এটা রাগঢাক না রেখে বিএনপির অনেক নেতা প্রকাশ্যে মিটিংয়ে বলছে যে দেখেন, জামাতরে যদি আপনারা ভোট দেন, জামাতকে আপনারা কি করছেন জানেন, তাদের সকল নেতারে ফাঁসি দিয়েছেন। জামাত ক্ষমতায় যদি যায়, চেয়ারে বসার আগে সবগুলা ঝুলাই দিয়ে তারপরে তারা চেয়ারে বসবে। সুতরাং আপনারা আমাদের কাছে মোটামুটি একটু নিরাপদ আছেন। অর্থাৎ কথাবার্তা বলে যেটা ফাঁসি সেটা হয়তো একটু কমায় নেওয়া, তা আরেকটু কমায়, অর্থাৎ এখানে একটা টলারেন্সের স্পেস আছে। অর্থাৎ আওয়ামী ভোট ঘরে টানার জন্য বিএনপির এই যে বয়ান, যে ভদ্রলোক, যে নেতা অর্বাচীন এই মিটিংয়ে বক্তৃতা করেছে, এতে যে জামাতের ভোট বাড়াই দিয়েছে, উনি তো তা বোঝে না জামাতের। আর বিএনপির কিছু একটু দুর্বলতা আমি বলি, তাদের কৌশলে। কিছুদিন আমি দেখলাম যে বেশ এখনও মনে এটা ঘুরছে যে জামাত বলছে যে জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। তো বিষয়টা ওইভাবে না, তাদের এনকাউন্টার করতে গেলে একটু স্টাডি করার দরকার, এর ভিতরে যাওয়ার দরকার। যেমন আমি এইভাবে বলি, কোরআনের একটা আমাদের আয়াত আছে, সেটা হচ্ছে, ব্যাখ্যাটার আগে আমি বলি ভোট কি। ভোট একটা সমর্থন। আপনি কাকে সমর্থন দিবেন, জামাত সেইটা বলছে। অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে তারা বলতেছে, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল যে আমি পয়গম্বর, তুমি মেনে নাও। স্ত্রী বলল তুমি পয়গম্বর, আমি এগুলো মানি না। তা আল্লাহ ফেরেশতারে বলল যে লূতের স্ত্রী আর ওর কন্যাদের জমিন উল্টায় পাথর দিয়ে চাপা দিয়ে রাখো, আর চিরকাল জাহান্নামের আগুনে রাখো। হযরত আসিয়া, ফিরাউনের কাফেরের স্ত্রী, আসিয়াকে ফিরাউন বলল আমাকে তুমি সমর্থন করো। হযরত আসিয়া বলল না, আমি হযরত মুসাকে সমর্থন করি।
তার উপরে জুলুম নির্যাতন কি করেছে তার স্বামী এটা জানা। আল্লাহ বললেন যে আমার ফেরেশতারা আসিয়ার রুহু আমার জান্নাতে নিয়ে প্লেস করো। অর্থাৎ কাকে সমর্থন দিচ্ছেন সেইটার উপরে নির্ভর করছে আপনি পরকালে কোন জায়গায় থাকবেন। সেইটা জামাত না বিএনপি কথা সেটা না, কথা হলো যে আপনি যাকে ভোট দিচ্ছেন সে ঘুষখোর কিনা, সে মদখোর কিনা, জিনাকার কিনা, বেবিচারী কিনা, বোনকে ঠকায় কিনা, কন্যাকে ঠকায় কিনা। এই ধরনের লোক আপনি নির্বাচিত করতেছেন চাঁদাবাজি জেনে, তাহলে আপনার অবস্থানটা কি এটা জানতে হবে। আর যে লোক সহি লোক, ঘুষ খায় না, সুদ খায় না, চাঁদাবাজি করে না, তাকে আপনি যদি ভোট দেন ডেফিনেটলি এটা একটা ভালো কাজ আপনি করবেন। আপনি একজন ইমাম নির্বাচন করার জন্য কয়জন, একটা মসজিদে এক পালা বা মহল্লায় সেখানে 200, 500, 1000 লোকের জন্য একজন ইমাম নির্বাচন করার সময় দেখেন সেই লোক কেমন, দাঁতে ছাতা আছে কিনা, মস্তিক মতো কাটে কিনা, বউ পর্দায় থাকে কিনা, বেগানা কাজ করে কিনা, সুদ ঘুষ খায় কিনা, চলাফেরা ভালো আছে কিনা, এত কিছু দেখে একজন ইমামকে, ইমাম মানে তো নেতা, সেই নেতা নির্বাচন করেন মসজিদে নামাজ পড়ানোর জন্য। আর 10 লক্ষ 20 লক্ষ লোকের আপনি ইমাম অর্থাৎ নেতা তৈরি করবেন, সেই নেতার চরিত্র কি হবে সেটা আমরা যাচাই বাছাই করবো না। সারা বছর ধরে আপনি চাঁদাবাজির টাকায় চলতেছেন, গুন্ডা পান্ডা আপনি পালতেছেন, আপনার দৃশ্যমান কোনো আয় রোজগার নাই। আমাদের দেশের যত রাজনীতিবিদ হাতে গোনা 2-4 জন ছাড়া এদের তো কারো আয় রোজগার দেখি না। চলে কিভাবে, কোথার থেকে সংসারের টাকা আসে, কোথার থেকে দেশ বিদেশে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আসে, এটা তো জনগণ জানতে চায়। জনগণ তখন আর নিশ্চুপ থাকবে না, এগুলো নিয়ে এখন আমাদের আলোচনা করতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে। এখন ইলেকশনের পরবর্তী ঘটনা আসি, যে ইলেকশন হওয়ার পরে আমি ধরে নিলাম এখন যে আলোচনা সমালোচনা আমরা দেশ বিদেশের পত্রিকা, সাময়িকী, আলোচনা সব কিছু দেখে যেটা আমরা বুঝতে পারছি সেটা হয়তোবা বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। শুধুমাত্র একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর ইউনূস যদি বিদায় নেন, সেই সরকার এই দেশ পরিচালনায় কতটুকু সক্ষম হবেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন, এ কোয়েশ্চেন অফ $1 মিলিয়ন। এখানে দেশের আপনার প্রায় 30-40 ভাগ লোক এই নির্বাচনী রাজনৈতিক প্রসেসের বাইরে রাখতেছেন। আর্মি থাকবে না গ্রাউন্ডে, তত্ত্বাবধায়ক সরকার যেমন অ্যাজ হয়ে যা লাগে একটা অর্ডিন্যান্স তৈরি করে আইন করে সেইভাবে চালায় যাচ্ছেন। রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে তো সেটা করতে পারবেন না, আপনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তা করতে গেলে এত বড় একটা জনগোষ্ঠীকে আমরা বাইরে রেখে একটা সরকার হাতে ক্ষমতা দিলাম, সেই সরকার কতটুকু ম্যানেজ করতে পারবেন, কতটুকু প্রতিবেশীর সাহায্য সহযোগিতা নিয়ে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, এটা নিয়ে বড় প্রশ্ন এখনো রয়েছে। প্রথম প্রশ্ন তো আমাদের যে আশাকাঙ্ক্ষা ছিল আগস্টে, তা তো ধূলিসাৎ হয়ে গেছে, তার তো কিছুই হয়নি। এখন শুধুমাত্র কে ধূলিসাৎ করলো? এই তো এই সরকার, এই সরকারের কাছে যে আশাকাঙ্ক্ষা ছিল সরকার ডেলিভারি দিতে পারে নাই। এখন হা বা না এটা নিয়েও তেমন উচ্চবাচ্য কিছু নাই। বিএনপি বড় দল, তাদের একটা বিশাল সমর্থক রয়েছে, আর বিএনপির প্রতি আশা মানুষের বেশি কারণে তারা অত্যন্ত অভিজ্ঞ, দেশ পরিচালনার অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে, তাদের কাছে আশা আকাঙ্ক্ষাও বেশি। কিন্তু তাদের সামান্য ত্রুটি বিচ্যুত কিন্তু এটা মানুষকে ব্যতীত করে, এটা আমাদের বিবেচনায় নিতে হবে। যে বিএনপি যদি এখন তড়িগড়ি করে কোনো রকম একটা নির্বাচন দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারলে ম্যানেজ করব, এই চিন্তা করলে বিএনপি ভুল করবে। নির্বাচন তো দিচ্ছে সরকার, মানে বর্তমান সরকার, বিএনপি নির্বাচন করতে গিয়ে দিবে? বিএনপি নির্বাচনের ক্ষমতা আছে? হ্যাঁ, সরকার তো দিতেই হবে প্রথমে বলেছে। আর নির্বাচনের বিএনপির সুর টোনিং বুঝতে পারেন না, যে 2 দিন আগে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছে নির্বাচন কমিশন তাদের সাধ্যের মধ্যে যথাসাধ্য ঠিক করছে, সঠিক কাজটা করছে, চেষ্টা করছে। আমার প্রশ্ন তো ওখানে, কি চেষ্টা করছে? রেন খেলাপিদের ছাড় দিচ্ছে, এটা তো সব জায়গায় এটা নিয়ে সমালোচনা হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, সেটা তো এখনো স্পষ্ট কারোর কাছে না, কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। এমনকি স্বীয় দলের লোকও আইন পেশায় অনেক বড় জায়গায় তিনি আছেন,
তিনিও চ্যালেঞ্জ করেছেন। আসছি আমি আপনার কাছে একটু ডক্টর জামালউদ্দিনের কাছ থেকে শুনি। আপনি নির্বাচনকে সামনে রেখে যদি একটু সিনারিওটা আলোচনা করি, পর অবশ্যই আমি আপনার বিষয়ে যাব। আপনি কি দেখেন? এটা আপনার অনেক রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে, লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশ্ন উঠতে শুরু করেছে পোস্টাল ভোট নিয়ে, ব্যালট পেপার নিয়ে, এবং ভোটার লোকেশন নিয়ে কথা অভিযোগ উঠতেছে। একটি দল বিভিন্ন জায়গা থেকে তাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এনে নতুন ভোটার করেছে, মানে এক অঞ্চলের ভোটার আরেক এটা অঞ্চলে আপনার মানে যেটা মনে হচ্ছে এখন, এটা তো মানুষের অনেক আশা ভরসা ছিল যে এই পরিবর্তনের পর একটা নতুন দিকে আমরা নেভিগেট করব নতুন বাংলাদেশের জন্য। তো সেই ক্ষেত্রে যেই কর্মকাণ্ডগুলো এবং কর্ম প্রোগ্রামগুলো নেওয়া উচিত ছিল, সেটা মনে হয় এর মধ্যে ঘাটতি আছে। এবং সেটাতে আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হলো কতগুলো, যেমন আপনার হানা ভোট, হানা ভোট আমরা দেখেছি বাংলাদেশে, হানা ভোটের ইতিহাস, এবং এটার সাথে ন্যাশনাল ইলেকশনের সাথে হানা ভোটকে ইনক্লুড করে এটাকে কিন্তু আরও আপনার এটা জগাখিচুড়ি হয়ে গেছে আমার মতে। আই এম নট এ পলিটিক্যাল সায়েন্টিস্ট অর মানে আপনার পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা রাষ্ট্র পরিচালনার আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটাকে ক্লিয়ার কাট একটা ইয়েতে যাওয়া উচিত ছিল। এবং এটা হওয়া উচিত ছিল যে ইলেকশনটা, জেনারেল ইলেকশনটা হওয়ার পরে আগে যেটা হয়েছে, যেমন আপনার 1991 সালে যেটা আপনার নির্বাচনটা হওয়ার পরে তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম হবে, পার্লামেন্টারি ফর্ম হবে, এটার উপরে একটা গণভোট হয়েছে। এর আগে যতগুলো গণভোট হয়েছে ওইটা, বাট দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেবল একটা হয়েছে, সেটা কারণ যেহেতু দুই দলেই এটার সাথে জড়িত ছিল। এবং ওইখানে বেগম জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনা, ওনারা যে একটা ডেমোক্রেটিক সিস্টেমে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে ট্রান্সফার হয়ে ডেমোক্রেটিক সিস্টেমে ট্রান্সফর্ম হয়ে ডেমোক্রেটিক সিস্টেমে যে আসা, ইট ওয়াজ এ মাইলস্টোন ফর বাংলাদেশ। এবং ওইটা দুইটা রাজনৈতিক দল কিন্তু একসাথে এটা বসে এবং সেই ক্ষেত্রে এটা করার পরেই কিন্তু আপনার ওই যে গণভোটটা দিল, এটার হানা, তাতে হলো কি আপনার এটা নিয়ে কোনো রকমের ডিবেট থাকলো না। এখন হচ্ছে কি, এখন যদি এই ইলেকশনের সময় এখন যদি মনে করেন যে ভোট দিতে গেল ভোটার, সে মার্কার মধ্যে কোনো ভোট দিল না, কিন্তু ওই গণভোটের ওইটার মধ্যে না ভোট দিয়ে চলে আসলো, এটা একটা বিরাট রিস্ক, কিন্তু বিরাট রিস্ক। তখন কিন্তু আপনার যদি না ভোট বেশি পড়ে তখন কিন্তু খবর আছে। এবং এটাতে মানে আস্থার প্রশ্ন, এখানে হলো বিরাট একটা আস্থার প্রশ্ন। এবং সেইটা যদি আপনার এটা পলিটিশিয়ানরা কীভাবে ব্যবহার করবে এটা ওনাদের বিষয়, পজিশন হোক অপোজিশন হোক যারাই আছে। এবং সেখানে ধরেন আপনার এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ আরেক গ্রাহকলে পড়বে, আমার মানে একটা মানে আন্দাজ। না হওয়ার সম্ভাবনা তো কম, কারণ হার পক্ষে সবাই না নতুন বন্দোবস্ত চেয়েছে। মনে করেন বন্দোবস্ত চাইছে, ঠিক আছে, এটা চাইছে যারা মনে করেন যে আপনি যারা বাইরে আছেন, যাদের কথা বলছিলেন, তারা তো না যেতে পারে, এমনকি যারা যেসব দল হ্যার পক্ষে আছে, যেমন তাদের মধ্যেও নানা রকম প্রশ্ন আছে। অনেকে আবার যারা এই সরকারের উপরে বিরক্ত, তাদের ভোটও নায়ের মধ্যে চলে যেতে পারে, নানা কারণ আছে। এবং সেটা যদি হয়, আর যদি বিএনপির সাথে যদি আপনার এটা বোঝাপড়া ঠিকভাবে না হয় তাহলে আরেক বিপদ আছে। সেখানে তারা বলবে যে তোরা আমার ধানের শীষে দিবি আর ওখানে না মারবি, যদি বলে দেয় তার ইয়েদেরকে, তখন কি হবে? এটা কিন্তু ভোট কিন্তু পাবলিকের কাছে, এটা তো কিন্তু কারো হাতে না। আর এই নির্বাচনটা পরিচালনা করা বিগেস্ট চ্যালেঞ্জ আফটার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখানে কিন্তু এখন যেই চেঞ্জগুলো হয়েছে, এই যে হানার যে পয়েন্টগুলা, এইগুলা কিন্তু অনেক লোকে বুঝে না, মনে হয় 5% লোকও বুঝে না। এইটা কিন্তু দেশের যে শিক্ষার হার এবং শিক্ষিত লোক ছাড়া অন্যরা কিন্তু এটা বোঝার ক্ষমতা কম।
নিরাপত্তা নিয়ে আপনার মধ্যে কোনো সংশয় আছে, মানে প্রি ইলেকশন বা নিরাপত্তা কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আবার প্রস্তুত কিনা সেটাও বোঝা যাচ্ছে না, এখানে নাই বললেই চলে। এবং সেনাবাহিনী যদি এটা না করে তাহলে রিস্ক আছে। সেটা হলো যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো তো ঠিক হয় নাই মূলত, যদি আমরা বলি কারণ মানিজ্যতের খাতিরে। এখন বিদেশিরা যখন সেনাবাহিনীকেও বিভিন্ন মহল যতটা বিতর্কিত করবার চেষ্টা করেছে ন্যাক্কারজনকভাবে, সেনাবাহিনীও কতটা এখানে মোটিভেটেড, কতখানি উৎসাহ নিয়ে এই প্রক্রিয়া যুক্ত হবে, আমি আপনার কাছ থেকে শুনবো এই প্রসঙ্গটা। এটাতে আপনার ধরেন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হালকাভাবে দেখা ঠিক না। কারণ হলো তারপরে আবার ওই যে জুলাইয়ের পরে, জুলাই যে রেভলিউশন হলো, পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনের পরে যে থানাগুলো লুট হয়েছে, এই সমস্ত অস্ত্র এখনও স্ট্যাটিস্টিক্স বাজারে ফুললি নাই। এবং সেখানে একটা তো অ্যাসিউরেন্স থাকতে হবে, মানুষের অনাস্থা এটাতে বাড়তেছে। এটা কিন্তু ইট ইজ ক্রিয়েটিং অনাস্থা। এই অনাস্থার কারণে ওই অস্ত্রগুলো যদি আপনার এখন ঠিক মতন যদি উদ্ধার না করে, ইলেকশনের আগে ফার্স্ট কাজ হবে যে 1 মাস আগে, এখন তো 1 মাস নাইও, এবং 7 দিনের ভিতরে সারা দেশে একটা কম্বিং অপারেশন হওয়া উচিত। কম্বিং অপারেশন হয়ে এটা বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করা। এটা যদি সরকারের কাস্টডিতে নিয়ে আসে, তখন আপনি একটা নিরাপত্তার গ্যারান্টি পাইলেন। এটা হলো এবং এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে যে সব ইলেকশনের সময় যেমন অস্ত্র জমা দেয়া, বৈধ জমা দেয়া, এবার তো গানম্যান অস্ত্র লাইসেন্সও দেওয়া হচ্ছে, অস্ত্র উদ্ধার করা হয়নি, দাগে আসামিরা বেরিয়ে গেছে, এবং অস্ত্র উদ্ধারের কিন্তু একটা প্রোগ্রাম থাকতো ইলেকশনের তারিখ ঘোষণা হলেই সবসময়। কিন্তু এবার কিন্তু সেই সময় প্রায় শেষ, এখন তো একদম পুরো ক্যাম্পেনের। এখন আবার ধরতে গেলে কোনো না কোনো রাজনৈতিক দল বলে কিনা, যেটা বিভিন্ন সময় আমরা 2001-এর ইলেকশন, 2008-এর ইলেকশনের সময় অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো, তাদের লোকজনকে নানাভাবে ধরিয়ে দেওয়া হয়েছে যেন নির্বাচনে তারা হারে। আর্গুমেন্ট তো দিতে পারবে, এটা তো বুদ্ধি খেলা, কিন্তু মূলত তো দেশের এটাতে তো ইমেজ নষ্ট হবে সঠিকভাবে যদি ইলেকশনটা তো না হয়। এমনিই লোকজনে আপনার বিদেশি ইনভেস্টরদের সাথে আমাদের তো, আমরা তো এই সমস্ত জড়িত আছি, আমরা এগুলো শোনার সুযোগ আছে। সেটা হলো যে ফার্স্ট জিজ্ঞাসা করে তোমাদের ইলেকশন কবে হবে, ইলেকশন কবে হবে। এখন এটা আমি কি কেন গ্যারান্টি দেয়, আমরা বলতে যে হইব, আমরা বিশ্বাস করি, কিন্তু হওয়াটা আমাদের দেশের জন্য দরকার, আমি এইটুকু বলতে পারি। মেজর জিল্লুর রহমান। জি, ইলেকশনটা হওয়া অতীব জরুরি। তা না দেখুন, ওই যে সেনাবাহিনীর প্রসঙ্গটা আমি আলোচনা করছিলাম, উনি তুলছিলেন প্রেক্ষিতে, আপনি বলতে চাইছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। মানে নির্বাচন নিয়ে নিরাপত্তা, সংশয়, প্রস্তুতি ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনি বলছিলেন, ওইটা পরে আসছি। সেনাবাহিনী তো লাস্ট রিসোর্স। তার আগে বলি, নির্বাচন মূলত করায় পুলিশ প্রশাসন আর বেসামরিক প্রশাসন, অর্থাৎ থানা পর্যায়ে আমরা থানা হেডকোয়ার্টার টিওনো এরা, আর হচ্ছে ওসি, মেইনলি তারা এগুলা রোল প্লে করে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরাও দায়িত্ব পালন করে আসছি ছোটোবেলায়। তো সেই সেনাবাহিনী, সেই রোল সবই আছে। আমার কনিষ্ঠ সেনাবাহিনীর যে সদস্য, তার কি দায়িত্ব সে জানে। দি মোমেন্ট ওয়ার্নিং অর্ডার দিবে টপ কমান্ডার, ডাউন টু দি জুনিয়র লেভেল, সবার আমরা এটাকে বলি ব্যাটল ড্রিল, ব্যাটল প্রসিজার শুরু হয়ে যাবে। কোন অস্ত্র নিতে হবে, কি ইউনিফর্ম নিতে হবে, কি গাড়ি নিতে হবে, কি রসদ নিতে হবে, ইত্যাদি ইত্যাদি সব আমাদের জানা। আর ঠিক একইভাবে গ্রাউন্ডে নামার পরে, ধরার পরে কোন দলের আর কোন মতের, কোন আদর্শের, আগে ধর, ওদের সাইজ কর, এই অস্ত্র কোথায় আছে, সার অমুক জায়গায় আছে, এই কে কি বললো আর কে কি করলো না, সেনাবাহিনী তা কখনো কানে নেয় না। এখনকার পরিস্থিতি দিয়ে সেনাবাহিনী পরিমাপ করা যাবে না। একটু যদি পিছিয়ে নিয়ে যায় আপনাকে, আজকে ম্যাডামের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। 2001 সালে ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট মনে আছে? আমার ওসি, সেই ওসির কথা আমার মনে পড়ে। আমি বললাম কি ব্যাপার, আপনারা পুলিশ লোক ধরে পিটান,
তারা মরে না, সেনাবাহিনী ধরে 2 পিটান দিলে মরে যায়। বলে স্যার হার্ট অ্যাটাক করে। কেন? বলে আমরা পুলিশ ধরে পিটাইলে ও জানে একটু পরে চেয়ারম্যান মেম্বার বা রাজনৈতিক কোনো টাউট বাটপার কোনো এজেন্ট আসবে, এসে টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে ছাড়াই নিয়ে যাবে। কিন্তু সেনাবাহিনী যখন ধরে পিটানো শুরু করছে, মনে করছে আমাকে আর ছাড়ানোর কেউ না, আসবেও না, আমি মরেই যাব। জেনারেল হাসান মাসুদ তখন সেনা প্রধান ছিলেন, শুধুমাত্র ওনাকে ডেকে, ক্যাবিনেটেও ম্যাডাম কাউরে জানাননি, অতিষ্ঠ হয়ে গেছিলেন। ঢাকা শহরে কাউন্সিলররা বেরোতে পারতেন না, হিট লিস্ট করে ফেলেছিল। মহিলারা বাইরে বেরোতে পারতো না, কলেজের ছাত্রীরা যেতে পারতো না। সেনা প্রধানকে উনি ক্যাবিনেটের পাশ কেটে শুধু মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম জানতেন, আর সেনা প্রধান উনি জানতেন। উনি বলেছেন গো অ্যান্ড কাম হোয়াট মে। আমার সেনা প্রধান জেনারেল হাসান মাসুদ আমার কমান্ডার ছিলেন এক সময় SSF-এর। তো স্যার বলছে ম্যাডাম আই নিড ইউর প্রোটেকশন। বলে ইউ ডু। মন্ত্রীরা পর্যন্ত ভয় পেত কোথাও টেলিফোন করার জন্য, সুপারিশ করার জন্য। আজকে কেন করতে পারছে না? সেই সেনাবাহিনী আছে। সরকার আদেশ দিক, আমরা কারোর তদবির মানব না। ধরা পড়লে কোন দলের কোন মতের এই কি আমরা মেনে নিব? এক সন্ত্রাসীকে ধরছে, চেয়ারম্যান বলে যে আমি এই বড় দলের নেতা, আমার হুকুম ছাড়া কোনো আসামি ধরা যাবে না। এটা কি তোর বাপের তালুকদারি পেয়েছিস দেশটাকে? আর কতদিন? হাউ লং অ্যান্ড হাউ ফার দি পিপল উইল টলারেট? রাজনীতি করো, লেখা নাই, পড়া নাই। আর এরা ওই যে নমিনেশন যেই গন্ধ শোনে, যখন দেখবে যে তার নাম আসে নাই, তার একটা স্লোগান আছে, আমি এতবার জেল খাটলাম। আরে বেটা, জেল খাটা কি কোনো যোগ্যতা নাকি? তোরে জেল খাটতে কে বলছে? লেখাপড়া কি? অভিজ্ঞতা কি? দেশ পরিচালনা, আইন প্রণয়নের কি অভিজ্ঞতা আছে, কি জ্ঞান আছে? সেইটা নিয়ে আসো। তোমার দলের প্রধানরে বলো যে আমার এই শিক্ষা আছে, আমার এই অভিজ্ঞতা আছে। আরে জেল খাটা, জেল তো মুসিমাতর ওই সমস্ত মুরগি লেখাত, মুরগি কামাল, গাল কাটা কামাল, এরাও তো জেল খাটে। তার MP বানাই দিতে হবে নাকি? MP নমিনেশন দিতে হবে নাকি? 54 সালে সরদি সাহেবের কাছে ওই গ্রামের দফাদাররা এসে বলছিল যে স্যার আমরা তো MP ইলেকশন করতে চাই। তো বলছিল যে এটা তোমার কাজ না, তুমি যাও গ্রামে যাও, যাই ওখানে মেম্বার চেয়ারম্যান। এখানে আইন প্রণয়ন যারা করবে তাদের জ্ঞানী মানুষ হতে হবে, দেশ সম্পর্কে বিদেশ সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে। আমাদের এখন মৌসুম, ইলেকশনের মৌসুমে সবাই নেতা, যেখানে যান নেতা। এত নেতা, লেখাপড়ার কোনো নেতা নাই। এই নেতাগুলা কিভাবে চলে? দৃশ্যমান কোনো লোকের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারা চলে কার টাকায়? কোথার থেকে আসে? কই আমরা তো একবারও কেউ প্রশ্ন করতেছি না। এইগুলা নিয়ে আমাদের এখন আসতে হবে। আসি সেনাবাহিনীতে। সরকার কালকে আদেশ দিক যে কারোর কোনো তদবির শুনবেন না। সরকার কেন বলছে না তা আমরা বুঝি, কারণ সরকারের তো নিজস্ব কোনো বড় পার্টি নাই। এই বড় পার্টিগুলা ধাক্কাধাক্কি করলে তো সরকারের। আবার কেউ কেউ বলে যে সরকারের আশীর্বাদ পুষ্ট একাধিক রাজনৈতিক দল আছে যাদের সঙ্গে সরকারের অনেক সংস্রব, এবং সরকার যাদের সরকারের কম বেশি তো আমরা দেখছি আছে। আগে একটা দলকেই সবাই মনে করতো যে তারা এনে বসায় দিছে বিদায় তাদের কথা শুনে, এর ভিতরে অনেক মান অভিমানের কেচ্ছা কাহিনী তো আমরা শুনি। এখন যেটা দেখতেছি যে মোটামুটি ঘন ঘন দেখা সাক্ষাৎ, তারপর যে সমস্ত প্রোটোকল যা কিছু দেখছি, তাতে তো একথা অমূলক না যে সরকারের সাথে ছোট বড় অন্য দলের যে সম্পর্ক না, একথা অস্বীকার আমি করি না। আমার কথা হচ্ছে যে বড় দলদের তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য জামাত চমক দেখাতে পারে। আমি জামাত করি না, আমি বাস্তবতা বলছি। আমি মাঠে মাঠে লোকজনের সাথে মিশে কথা বলি, ছাত্রছাত্রীদের সাথে কথা বলি। সম্পূর্ণ মানুষ সবাই চায় যে একটা নতুন বন্দোবস্ত, সবাই চায় একটা শান্তিপূর্ণ দেশ। অর্থাৎ আপনি মনে করেন জামাত জিতলে নতুন বন্দোবস্ত হবে আর শান্তিপূর্ণ দেশ শান্তিপূর্ণ হয়ে যাবে? আমি সেই আর একটু কথা বললে মনে হয় যে ব্যাপারটা হবে। আমি ওনার কাছে এইটা একটা দিক। আর একটা গ্রুপ আছে যে না, আমরা মোটামুটি স্থিতিশীলতা চাই। অর্থাৎ এখন কোনো রকমের তালে তাল মিলে বেশি বন্দোবস্ত, বেশি সংস্কারের দরকার নাই। এটা কারা? এটা বিএনপি পন্থীর লোক বেশি,
বড় বড় শিল্প কলকারখানার মালিক, বড় বড় ব্যবসায়ী, তারপরে আমাদের পার্শ্ববর্তী বড় বড় রাষ্ট্র, তারা সেইভাবে চায়। এটা হচ্ছে জরিপ আসতেছে। আর একটা গ্রুপ চায় যে না, শুধুমাত্র নতুন বন্দোবস্তে যেতে হবে, তা সেটা বাস্তবের সাথে মিল খায় না। অর্থাৎ আমরা এই তিনটা ফ্যাক্টর যদি আলোচনা করে সারমর্ম টানি, তাহলে দেখা যায় যে বেশিরভাগ লোক চায় নতুন বন্দোবস্ত এবং স্থিতিশীল একটা সরকার। এইটার মাঝামাঝি কি পথ আছে, এখন সবাই দেখছে যে বিএনপি একমাত্র তাদের অপশন। আসুন ভারতের কথা বলি। জামাত যত ভালো করুক, ভারত তো জামাতরে সহজে ক্ষমতা আসতে দিবে না। জামাত মানে ভারত মনে করে যে এটা হচ্ছে পাকিস্তানে হচ্ছে দ্য রুট। তাহলে অপশনটা ভারতের রিডিং হচ্ছে এই যে আগামী অল্প সময়ের ভিতরে আওয়ামী লীগের আর রাজনীতিতে আসা, ক্ষমতায় ফিরে আসা সম্ভাবনা খুব কম। তাহলে তাদের তো কারোর সাথে না কারোর সাথে কাজ করতে হবে। তাহলে বিএনপির সাথে তাদের চলে না। বাট জামাত যদি আপনি অন্যভাবে মানে চিন্তা করেন, ভারত যদি মনে করে, মানে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন পার্টি, যে বাংলাদেশে জামাতের মতো একটা পার্টি থাকলে তার ডোমেস্টিক পলিটিক্সে তার জন্য সুবিধা হয়, তাহলে দেখাতে পারে যে এইখানে উগ্রবাদীরা বা ধর্মান্ধরা বা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল আছে, সো আমরা আমাদের এখানে ইউনাইটেড হতে হবে, নাহলে আমাদের সিকিউরিটি যে কোনো সময় বিপদের মধ্যে পড়বে। এবং যেহেতু জামাত প্রো পাকিস্তানি, তাহলে তার অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা হয় যদি এরকম একটা ন্যারেটিভ কেউ দাঁড় করায়। হ্যাঁ, এটাই তো রাজনীতি। এটা তো হতে পারে, এটা তো অস্বীকার করা যাবে না। এই জামাত কয়েকটা, এই যে আমাদের কৃষ্ণ নন্দী ইয়েতে দিয়েছে খুলনা একের থেকে, এবং সে খুব পপুলার এবং সাংঘাতিক সাড়া পাচ্ছে। তো এটা নিয়ে ভারতে তুমুল আলোচনা হচ্ছে। তো এখন যেটা আরেকটু আলোচনা করতে হবে যে আমাদের এই যে ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হলো, শিবির জিতলো সবগুলোতে, সবগুলা জামাল ভাই মাইন্ড ইট, গ্রামে গণসংযোগ করে দুইটা বিড়ি, একটা চুরোট, 100 টাকা 500 টাকাতে একটা ভোট আনা যায়। কিন্তু এইসব ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের যারা হাইলি মেরিটোরিয়াস এবং খুব কনসার্ন, তাদেরকে কি ওই চা খায় ভোট নেওয়া যায়? নেবার। বরং ছাত্রী হলের ছাত্রীদের ভোট আরও বেশি পেয়েছে এই শিবির। কেন? তাদের চারিত্রিক গুণাবলী, তাদের ন্যায়পরায়ণতা, এইগুলাই তাদেরকে সামনে এগিয়ে নিয়েছে। হাঙ্গামা করার দিন শেষ। বিএনপিকে বুঝতে হবে যে এই যে তারেক রহমান দেশে আসলো, এত বড় একটা বীরের বেশে একটা উৎসব পালন হলো, তাকে আপনারা কি উপহার দিলেন? এই যে জগন্নাথে কয়দিন আগে নির্বাচন হলো, কই একটা সিট, একটা জায়গায় যেহেতু কিছু একটা ভালো কিছু তাকে উপহার দিতে পারেন না কেন? কার দোষে? আপনার কাছ থেকে আর কতদিন এসব মিথ্যা বয়ান করে? এই প্রশ্নের আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি শুনবো, ডক্টর জামালের কাছ থেকে শুনে আসি। এই যে অর্থনৈতিক ঝুঁকি যেগুলো বলছে ইভেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আপনি কি ধরনের ঝুঁকি দেখেন? বা একটা নির্বাচিত সরকার যদি নির্বাচন হয়, যারাই ক্ষমতা আসুক, তাদের জন্য বড় চ্যালেঞ্জ কি, তাদের প্রধান কমিটমেন্ট কি হওয়া উচিত, প্রথম 100 দিনে বা 6 মাসের মধ্যে কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত? আমাদের যে এখন আপনার প্রশ্ন কিন্তু আপনার কাছেই থাকলো, উত্তর আপনি দেবেন। আমাদের এখানে এখন যে নির্বাচনী এজেন্ডা, এগুলো জিল্লুর ভাই আপনাকে আমি অনুরোধ করব, পলিটিক্যাল পার্টিগুলোকে নির্বাচনী এজেন্ডা, ইকোনমিক রিকভারি কিভাবে করবে, অর্থনীতি এবং রাজনীতি দুইটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অফকোর্স একটার বিকল্প আর একটা হয়ে যায় সময়তে। এবং সেখানে আমাদের অর্থনীতি এখন যেভাবে আপনার গত 17 মাসে যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতিতে যত রকমেরই আমরা মানে করি, পক্ষে বিপক্ষে না বলে নিউট্রালি যদি আপনি চিন্তা করেন, সেটা হলো যে বাংলাদেশের অর্থনীতি এখন একটা বিরাট একটা ঝামেলার মধ্যে আছে। এবং এইটা আমাদের এখনো পর্যন্ত কোনো ক্যালকুলেশন করা হয় নাই, কোনো স্টাডি নাই। সেটা হলো যে বিগত এই যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের অর্থনীতি কোথায় কোন জায়গায় নিচে পড়ছে, এগুলো বাইর করা হয় নাই। এটা যদি আপনি বাইর করেন, তাতে দেখা যাবে যে যেই জিডিপি দিল 6.5% ছিল গ্রোথ, জিডিপি গ্রোথ,
সেটা কিন্তু এখন 3-3.5 বলে, 3-এর উপরে টানাটানি চলতেছে, 3-4.5-এর ভিতরে আছে। তার মানে কি 0.5% যদি আপনার গ্রোথ বাড়ে 1 বছরে, তাহলে 2 বছরে মিলিয়ে 1% জিডিপি গ্রোথ বাড়বে। এই হিসাবে যদি আপনি যান, কমপক্ষে 12 থেকে 15 বছর লাগবে ওই যে 6.5 পর্যন্ত উঠতে, কারণ এক পুরাইতেই অনেক সময়। এবং প্রতি বছর কিন্তু আমরা তো দুর্যোগপূর্ণ দেশ, তারপর আমাদের আবার এই আপনার বন্যা, তারপর খরা, বিভিন্ন রকমের আছে। এই যে খরা, এগুলো দিয়ে দেখা গেছে যে 25 থেকে 0.25 থেকে 0.5 যদি হয়, 1 বছরে 1% জিডিপি গ্রোথ হয় না। এই হিস্ট্রিক্যালি দেখা গেছে গত 50-55 বছরে। তার মানে আমরা এখন যে পর্যায়ে আছি, কমপক্ষে 15-16 বছরের নিচে আছি, মানে এক্সিস্টিং ইয়ে থেকে। তো তাহলে এইটা আমাকে ঠিক করতে হলে আমার সমস্ত প্রথমে ল অ্যান্ড অর্ডার, এটাকে নতুন সরকারের যে চ্যালেঞ্জ, সেটা আইডেন্টিফাই করে প্রত্যেকটা রাজনৈতিক দল কীভাবে ল অ্যান্ড অর্ডারকে ঠিক করবে, কিভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলো ঠিক করবে। এখানে বিচারক নিয়োগ, বিচারক দলীয় ভিত্তিতে কোনো বিচারক হওয়া উচিত না। এটা বিচারক হবে মেধার ভিত্তিতে। মেধার ভিত্তিতে বিচারক হলে বিচার ব্যবস্থা কিন্তু আপনার, যেমন আর্মিতে একটা লোকের যদি মেধার কোনো শর্টকাট থাকে, তাহলে সে কিন্তু টিকতে পারে না। ফাইনালি তাকে ওইটাই তাদের স্ট্রেংথ, কিন্তু তারা কিন্তু মেরিটোক্রেসির উপরে হাইয়েস্ট এমফাসাইজ দেয় অন্যান্য জিনিসের থেকে। তো সেই ক্ষেত্রে আমরা ওই পরিস্থিতিতে আমরা ইকোনমিক রিকভারিটা কীভাবে করবো, যেমন আমাদের ধরেন এখন আপনি যদি আমি ইম্পোর্টের উপরে বেশ কিছু রেস্ট্রিকশন আছে এখনও, কিন্তু আপনার ইয়ে নেই। ব্যাংকের এই প্রবলেমগুলো তো দেখতেছেন, আপনারা সবাই দেখতেছেন। তাহলে ব্যাংক বেসড ইকোনমি থেকে আপনাকে যাইতে হবে বন্ড বেসড ইকোনমি এবং স্টক মার্কেট। এইগুলাকে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ হলো যে আপনারা অর্থনৈতিক যে পরিকল্পনাটা করবেন, সেই পরিকল্পনায় শুধু ব্যাংক বেসড ইকোনমি নিয়ে কথা না বলে, ব্যাংক বেসড ইকোনমি দিয়ে একটা দেশ ম্যাক্সিমাম যাইতে পারে না। আমাদের এখানে জিডিপির আপনার যে জিডিপিতে যে টোটাল যদি জিডিপি পার্সেন্টেজে আনেন, ব্যাংক হওয়া উচিত ম্যাক্সিমাম 25% কন্ট্রিবিউট করবে ব্যাংক থেকে। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ধরেন 25 থেকে 30, তাইলে হলো কত, 55 হলো। তারপরে আসেন আপনি যদি বন্ড মার্কেটে আসেন, তাও যদি 30% নেন, তাহলে হলো 30, 60, 85। এরপরে 15 থাকতেছে। এই 15-র ভিতরে আপনি ইন্টারনাল রিসোর্স এবং এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আনলে এটা একটা ব্যালেন্স, একটা স্ট্রাকচারে দাঁড়াবে। এবং সেই বন্ড মার্কেটে এখন জিডিপির 1%, ওইসিডির স্টাডি এবং আমাদের এই সাউথ এশিয়া, ইস্ট এশিয়ার দেশগুলোর যে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, এগুলোতে যে আপনার 1997-98 সালে যে কারেন্সি ক্রাইসিস হয়েছে, সেই কারেন্সি ক্রাইসিস থেকে তারা ওভারকাম করছে লোকাল বন্ড ইস্যু করে। এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রেগুলেটরি কমিশন যারা, এদেরকে কিন্তু স্ট্রেংথেন করতে হবে এবং তারা কোনো পলিটিক্যাল লোকের প্রেশারে সারেন্ডার করা ঠিক হবে না। দে উইল গো বাই দি নর্মস অফ রেগুলেটরি প্রসেস। এবং সেই রেগুলেটরি প্রসেস, রেগুলেশনটাকে আপনার ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হলে তাহলে পলিটিশিয়ানদের কী প্রোগ্রাম, কোন পলিটিক্যাল পার্টির কী প্রোগ্রাম আছে, ওনারা কীভাবে সাজাইব, এটা আমরা দেখতে চাই ইলেকশনের আগে যখন আপনি এটা ডিফাইন করবেন, তখন দেখবেন যে আপনি একটা কোম্পানি যদি আপনাদের এই যে চ্যানেল যে কোম্পানিটা, ক্যাপিটাল স্ট্রাকচারটা যেভাবে আছে, এটা অনেক সময় আমাদের দেশের নিয়ম হলো যে 30% মালিকে দেয় আর বাকি 70% ব্যাংক থেকে বড় করে। কিন্তু এটা বেশি দিন চলতে পারে না, এটাকে অল্টারনেট ব্যবস্থা আপনাকে যাইতে হবে। এবং আমাদের এই ইনস্টিটিউশনগুলোর যদি আপনি ঠিক না করেন, তাহলে আপনার অনেক সময় লাগবে এবং রাজনৈতিক দলগুলোর পরিষ্কার এজেন্ডা থাকা উচিত এই সমস্ত ব্যাপারে। পোর্ট কীভাবে ম্যানেজমেন্ট হবে,
পোর্টের যে আপনার মডার্নাইজেশন বলে 6,500 কোটি টাকা জন্য পোর্টে বিদেশি লোক নিয়ে আসতেছে এটা করার জন্য। নো, এটা আপনার 65,000 কোটি টাকা ওই পোর্টে ব্যয় করেন। যেমন আপনি পদ্মা সেতু করছেন 33,000 কোটি টাকা, এখন পদ্মা সেতুর বেনিফিট পাচ্ছেন না, আরও পাবেন। এটা তো শুরু হয়েছে। 50 বছর যদি যায় তখন দেখবেন যে পদ্মা সেতু যে বেনিফিট দিছে এইটাই হলো ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশে, মালয়েশিয়া উন্নতি হয়েছে ওই কারেন্সি ক্রাইসিস থেকে। এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট, রোড কমিউনিকেশন, তারপরে আপনার মিউনিসিপ্যালিটি, এগুলাকে কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। এবং সেখানে যদি আপনি এই যে মিউনিসিপ্যালিটিগুলো আছে, আপনার ধরেন সিটি কর্পোরেশন গভর্নমেন্ট কেন তাকে দিবে? সে আর্ন করতে হবে তার থেকে, ইন্টারনাল সোর্স থেকে, এবং অ্যাট দি সেম টাইম সে বন্ড ইস্যু করে ইনফ্রাস্ট্রাকচার বানাক, সরকার থেকে টাকা না নিয়ে, এসজিআরডি থেকে টাকা না নিয়ে। এবং সারা দেশে ধরেন কমপক্ষে 350 থেকে 400-র কাছাকাছি পৌরসভা আছে। এই পৌরসভাগুলো যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেই ডেভেলপমেন্ট আরবানাইজেশনের জন্য সে আরবানাইজেশনের প্রোগ্রাম করতে, বাংলাদেশি যে স্মল ভিলেজ এবং ইন্ডিয়ার তুলনায় আমরা 32 ভাগের 1 ভাগ একটা দেশ হিসেবে, তাহলে আমাদের এটা ম্যানেজ করতে তো অনেক সুবিধা। আমাদের এখন যে ইকোনমিক পসিবিলিটি আছে, পোর্ট, মাতারবাড়িতে যে পোর্টটা হয়েছে ডিপসি পোর্ট, এটা ছাড়াও আপনার সোনাদিয়াতে আরেকটা আপনার প্রোগ্রাম আছে, সেটাও বাস্তবায়ন করা উচিত। সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশ উইল বি দি সিঙ্গাপুর অফ সাউথ এশিয়া। জি, আমরা আপাতত সিঙ্গাপুরের স্বপ্নে থাকি। আসি আপনার কাছে আমি আবার, মেজজুল্লুর রহমান, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম, আপনার নিজেই প্রশ্ন করেছিলেন যে এই ফলাফল কেন হলো, কেন এই ফলাফলের কারণ হচ্ছে চাঁদাবাজি। আপনি নির্মোহ একটু বিশ্লেষণ করলে আমাদের সবারই দুর্বলতা আছে, সবলতা আছে। সব দলেরই আমাদের নিজস্ব আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, দুর্বলতা আছে, সব ধরনের কিছু থাকতেই পারে, সবলতা থাকতে পারে। আগস্টের পর থেকে এখন তো দুইটা দলই রশি টানাটানি করছে বলা যায়, বিএনপি আর একটা হচ্ছে যে জামাত। এই দুইটা দলকে পাশাপাশি নিয়ে দেখেন যে 5 আগস্টের পরে চাঁদাবাজি কারা করছে, দখলবাজি কারা করছে, হাঙ্গামা কারা করছে, এমনকি নিজের দলের মধ্যে খুনোখুনি কারা করছে। লেটেস্ট উদাহরণ দিয়ে দেখেন, জামাতের বড় বড় আমির তারা নিজস্ব সিট ছেড়ে দিয়েছে, বলছে অমুক দিব, ওকে, দ্বিতীয় প্রশ্ন নাই। আর বিএনপির মতো দল, যেখানে তারেক রহমান বর্তমানে দায়িত্ব নিয়ে নিয়েছেন, উনি দেশে অবস্থান করছেন, তারপরও তাদের নমিনেশনের যে বঞ্চনার ক্ষোভ মিটাতে পারছে না। সবাই খালি পেতে আসছে। রাজনীতি করতে আসছো কি শুধু পেতে? শুধু দাও দাও, কত দিবে, কোন ভান্ডার থেকে দিবে? আসি এখন আপনার কোথায়, যে পুঁজির বিষয়টা, অর্থনীতির বিষয়টা। অর্থনীতি রাজনীতি যদি প্যারালালি না চলে তাহলে তো একটা দেশ চালানো যাবে না। এই বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলছে, ইন্ট্রোডিউস করেছে। কোন জায়গা থেকে টাকা করবে, ইন্ট্রোডিউস করবে, কে দিবে, রাইট, আলোচনা সেটা বলছে, তাই না? এটা এই অর্থটা কোত্থেকে আসবে, কারা পাবে, কোন অথরিটিতে? কারণ এটা সরকার দিলে হয়তো আমরা মনে করতে পারতাম যে রাজকোষ থেকে হয়তো এটা আসবে। না, সরকারই তো, সরকারে গেলে এগুলো করবে, রাইট। আমি বলি যে ইয়ের থেকে মমতা ব্যানার্জির যে কিছু প্রোগ্রাম আছে তার সাথে অনেকটা সিমিলারিটি এটা দেখা যায়। লক্ষ্মী ভান্ডার, তারপরে সবুজ সাথী টাইপের এই ধরনের, হ্যাঁ, এই প্রোগ্রামগুলো আছে, ভালো প্রোগ্রাম। আমরা ওয়েলফেয়ারের সঙ্গে আছি, কিন্তু পাশাপাশি একটা কথা আমাদের অবশ্যই, আমি আপনাকে সমর্থন করি যে ব্যাংকিং খাতের কিছু বোঝে না, ফিনান্স বোঝে না, অর্থনীতি বোঝে না। দল করছে এই জন্য তারা ব্যাংকে ডাইরেক্টর করে দিয়েছে, দল করছে ব্যাংকে তাকে চেয়ারম্যান করে দিয়েছে। এটা কি জাতির সাথে তামাশা করা? এই করে তো চলবে না। দল করতে আসছো দেশের কল্যাণে, দলের কাছে কি চাও? নিজের সংসার নিজে আমি চালাইতে পারি না, তাহলে আমি অন্যের কল্যাণ কোথা থেকে করব? আমি সারা দিন দলের পিছে আর ওই
দলের অফিসের বারান্দায় ঘুরি আর নেতা নেত্রীকে একটু সালাম দিই, বাসায় যে কি খাবো তার কোনো কর্মসংস্থান নাই, অর্থের সংস্থান নাই। এ প্রশ্ন তো কেউ আমরা করি না। এবং যারা এটা করে তাদেরও এখন উপলব্ধি করতে হবে যে আমি কি আসলে এই দলে যদি থাকি দলের কোনো কল্যাণ করছি নাকি অকল্যাণ করছি। এটা নিয়ে তো প্রশ্ন আসছে বারবার। যার কোনো আয় রোজগার নাই, যার কোনো চাকরি বাকরি নাই, বেকার লোক, মারামারি হাঙ্গামা, সব দলের জন্য বলতেছি, তারা সব দল করে। এসব বাদ দিতে হবে। আমাদের নতুন করে কোয়ালিটির লোক নিয়ে আসতে হবে, আমাদের মেধাবী লোক নিয়ে আসতে হবে, মেধা হান্টিং করতে হবে দেশকে সামনে নেওয়ার জন্য। তা না হলে আমাদের পুলিশের মনোবল ভাঙা। পুলিশ যান, প্রশাসন যান, আপনি গেলে হাত কসলাচ্ছে, কলমটা এদিক ওদিক করছে, ভাই চা খান, আচ্ছা ঠিক আছে দেখবো। বেশি চাপাচাপি করলে যদি মির্জা ফখরুল একটা টেলিফোন করে অথবা জামাতের নায়েবে আমি যদি একটা টেলিফোন করে, ওই চট করে বললো যে একটা ফিজিবিলিটি কমিটি করে দিয়েছি, ডিলেইং ব্যাটল, মানে কাজ করবে না। হ্যাঁ স্যার ওই একটা কমিটি করেছি, ওরা দেখতেছে এটা করা যায় কিনা। অর্থাৎ কাজ কেউ করছে না, অপেক্ষা করছে নির্বাচন শেষ হবে, কে ক্ষমতা আসবে, কি চায় সেই দল, তাদের চাওয়া পাওয়ার সাথে আমরা এক আছি কিনা। একবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে দলের তো ওনার ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টার কাছে, আমাদের দেশের ভাষায় মিনিস্টার বলে মানুষের বুঝতে সুবিধা হবে, তো আমলা নিয়ে বলছে স্যার এই হচ্ছে আপনার ফরেন পলিসি। তো বলছে যে এতদিন ওরা দেশ চালিয়েছে, ওদের ফরেন পলিসি আর আমার ফরেন পলিসি তো এক না। বললো স্যার ফরেন পলিসি দুইটা আমরা তৈরি করে রাখি, আমরা আমলা, আপনারা যে যখন আসবেন সেটা তার সামনে সেটা ধরাই দিই। তা আমাদের আমলা ঠিক তদ্রূপভাবে অপেক্ষা করছে কে আসবে, কি চাবে, তারপরে আমরা কাজ করব। সেই কাজে যে আর আগে আমাদের প্রথম কাজ আইন শৃঙ্খলার উন্নতি, সেটার জন্য সর্বপ্রথম রাজনৈতিক নেতৃবৃন্দের এক জায়গায় বসে তাদেরকে জনগণের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে কালে যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে সে যে দলেরই হোক আমরা সেটাতে ইন্টারভেন করব না। রাজনীতিবিদরা নিজেরা বিচারক হয়, নিজেরা ওসি হয়, নিজেরা সামরিক অফিসার হয়, নিজেরা সব কিছু। একটা মানুষ তো তা হতে পারে না। একটা দেশের এতগুলো অর্গান কেন থাকে? রাজনীতিবিদ, আমার কথা হলো যে এমপিদের আগে বেঁধে রাখতে হবে হচ্ছে ইয়ের মধ্যে, সংসদের মধ্যে। দায়িত্ব কি? চার্টার অফ ডিউটি। এমপিরা আইন প্রণয়ন করবে, ওই কিছু সাব কমিটি করবে সরকারের দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি দেখার জন্য। প্রধানমন্ত্রী নির্বাচন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, স্পিকার নির্বাচিত করবে। তারা কোন জায়গায় কোন পুলিশের প্রমোশন দিব, কোন ডিসি সাহেবের প্রমোশন দিব, কারে পোস্টিং দিব, কোথায় এলজিডি ইঞ্জিনিয়ার কাকে দিব, রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার কারে দিব, চাকরি কারে দিব, এই বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। এগুলো তো তাদের কাজ না। কেন তাদের কাছে এই কাজগুলো এত প্রায়োরিটি হয়? আপনি এমপি আইন প্রণয়ন করেন, আইন প্রণেতা, আপনার কাজ সংসদে, সংসদের বাইরে আপনার কিছু নাই। এখানে যে প্লট, ফ্ল্যাট, গাড়ি, এসব বাদ দিয়ে আসল জায়গায় আমাদের আসতে হবে। এখন অর্থনীতিকে পাশাপাশি আমাদের রাজনীতির সাথে চালাতে হলে রাজনীতিবিদদের এখনই অত্যন্ত তীক্ষ্ণতার সাথে, দৃঢ়তার সাথে মেধাবীদের সামনে আনতে হবে, দলের, দেশের কল্যাণে, দলের কল্যাণে। তা না হলে এই সমস্ত ওই আওয়াজে কাফি এটা টিকবে না। জামাত একটা সময় তাদের নাম মুখে নিলে উজু করা লাগতো, তা নাহলে তো জেল খেলা লাগতো। তারা ধীরে 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 আজকে তারা মাঠ পর্যায়ে তাদের ভোটার বাড়িয়েছে, তাদের প্রভাবও বাড়িয়েছে। কি দিয়ে বেরিয়েছে? তাদের দিকে তাকালেও কিন্তু অন্য দলের জন্য শিক্ষা আছে। আশা করি তারা শিক্ষা গ্রহণ করবে। আর এই সরকারকে বলবো, আইন শৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়া বড় কঠিন হয়ে দেওয়া হবে। বর্তমান যে অবস্থা দেখছি, এই যদি চলতে থাকে, ওনাদের অনেক দাবি দেওয়া আছে। আবার জামাতও বলছে
যে একটা দলের বিশেষ আনুকূল্য দিচ্ছে তারা। এই যদি হয় 2008-এর নির্বাচনের মতো ওই সমস্ত ম্যানেজমেন্টের নির্বাচন হলে চলবে না। তাহলে জামাত যদি আর বিএনপি দুই মেরুতে চলে যায়, দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত। আমাদের সরকারকে এখানে সামনে আসতে হবে, টু ব্রিজ আপ দি গ্যাপ। এই দুই দলকে, সমস্ত দলকে এক জায়গায় এনে প্রথম তাদেরকে শপথ করতে হবে যে আপনারা দল মত নির্বিশেষে অন্তত নির্বাচন পর্যন্ত মুখটা স্কচটেপ দিয়ে রাখেন, তারা অপারেশন করতে দেন, আইন শৃঙ্খলার উন্নতি করতে দেন, তাহলেই আমরা সুফল পেতে পারি। তাহলে এখন বর্তমান যে অবস্থায় পুলিশ কাজ করবে না, সেনাবাহিনীও কাজ করবে না, সেনাবাহিনীর গায়ে কলঙ্ক নিতে চাইবে না, এটা সত্য কথা। ডক্টর জামাল উদ্দিন, শেষ বিচারে নির্বাচনটা হওয়া উচিত। আর এই নির্বাচন হওয়ার জন্য আপনার যা কিছু দরকার সব কিছুই করা উচিত। এটা যদি ঝামেলা মুক্ত থাকে। বাংলাদেশের ফেস ইন্টারন্যাশনালি কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, এবং এটা যে একটা উদীয়মান একটা গ্রোয়িং ইকোনমি হিসাবে ওয়ার্ল্ড মানে রিপোর্টগুলোতে আসতেছিল। আপনি যে বললেন যে রিপোর্ট, এই সমস্ত রিপোর্ট তো ওরা তো করতেছে, এটা কম্পাইল করে আরও করবে। তখন আপনার দেখা যায় যে শো করবে ইন্টারন্যাশনালি পাবলিশ করে, তখন আমাদের ইমেজটা কোথায় যাবে? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থা এগুলাকে ইয়েস্টারডে এটা ঠিক হওয়া উচিত ছিল। এই দুটা যদি ঠিক হইতো তাহলে বাকিগুলো কিন্তু আস্তে 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 ফলো করতো। যেমন 2008-এ যখন আপনার জরুরি অবস্থা হলো, জরুরি অবস্থা হওয়ার পরে সেনাবাহিনী যখন নামাইলো, তখন কিন্তু আপনার সবাই কিন্তু একটা তটস্থ ছিল, এবং সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছে মোস্টলি। এবং সেখানে তারা যদি ওই সময় অনেকগুলো রিফর্মও আনছিল, এবং এই যে ইলেকশন কমিশনের যে রিফর্মটা তারা কিন্তু আপনার তখন ঠিক করছে, এবং সেখানে আপনার এই যে জালভোট, কোনো জালভোট হয়নি, এনআইডি কার্ড করে দিছে, এবং সেই এনআইডি এখন বায়োমেট্রিক এনআইডি হয়ে গেছে। ওইতে বিগিনিং, দ্যাট ওয়াজ দি বিগিনিং, এবং ওইটা যে প্রজেক্ট, ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল প্রজেক্ট বাংলাদেশের, যে ন্যাশনাল আইডিটাকে এটাও আর্মি করে দিয়েছে। ইয়েস আর্মি করছে, এবং সেইটা করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু একটা ডিজিটাল আইডেন্টিটির যুগে ঢুকছে। এখন যে আপনার এখন যে বলে যে বায়োমেট্রিক আইডিও তো মোর দেন 70% হয়ে গেছে। এটা কিন্তু এই যদি 100% বা 90%-এর উপরে যায়, তখন বাংলাদেশ কিন্তু আপনার যেই কোনো দিনে ডিজিটালাইজেশনে বাংলাদেশের কিন্তু একটা বিরাট অপরচুনিটি গ্রো করতে ফাউন্ডেশনটা হয়ে গেছে এখন এই ন্যাশনাল আইডি দিয়ে। এখন হলো আপনি ভিএটি, ট্যাক্স, কাস্টমস, এক্সাইজ, তারপর পোর্ট, এই সমস্তগুলোকে আপনার ডিজিটালাইজ করা অটোমেটিক্যালি। আপনার এই যে পদ্মা ব্রিজের ওখানে আপনার পদ্মা ব্রিজের যে টোল কালেকশন, আমার বিশ্বাস এখনও 50% চুরি হয়। এটা কিন্তু অটোমেটেড করে কার্ড বানাই দিবে, কার্ড সুইপ করে চলে যাবে, সে টাকা ঢুকলে গাড়ি, আর না হলো মালয়েশিয়াতে আপনার মানে সব দেশ সারা দুনিয়াতে হয়ে গেছে, সাউথ কোরিয়া, চায়না, ইভেন ইন্ডিয়া তো অনেক জায়গায় এখন কার্ড ইউজ করে। এটার উপরে আমাদের সরকারের জোর দ্বারা, এবং ইলেকশনের যে ইলেকশনের এজেন্ডাতে আমি বারবার বলতেছি, রাজনৈতিক দলগুলা তাদের নিজস্ব প্রোগ্রাম এই ব্যাপারে কী আছে, এটার উপরে আপনাদেরও একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু এটা অ্যাওয়ারনেসটা আর কত ভূমিকা পালন না, ভূমিকা নাও। এখন তো যেই টাইমে যেটা সেটা যদি না করেন তাহলে তো 5 বছর পরে আবার করতে হবে। এখন কিন্তু হিট টাইম। এখন কিন্তু আপনার যদি মানে পলিটিশিয়ানদেরকে আনবেন, আনিয়া ওনাদেরকে ধরবেন, জিজ্ঞাসা করবেন যে ওনারা তো এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। না, ইলেকশন ওনার দলের সবাই তো আর ইলেকশন করতেছে না। পার্টির পক্ষ থেকে তো মুখপাত্র আছে, তারা বলুক। পার্টির পক্ষ থেকে মুখপাত্র আছে না, সবাই আছে। এবং এখানে সেন্ট্রাল যে কেন্দ্রীয় অফিস চালাচ্ছে, তারা যে ইলেকশন চালাচ্ছে, সেখানে তো তাদের বুদ্ধিজীবীরা ওখানে আসে, এরা আসুক, এটা বলুক, তাহলে বাংলাদেশকে কিন্তু একটা স্টেজে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ আমরা যদি মানে বলে না দান 3 দান, 3বারে যদি আমি ফেল করি,
তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়। আমরা 90-র অভ্যুত্থান আমরা কিন্তু কাজে লাগাইতে পারিনি। তারপরে আসেন 1/11-এর যে অভ্যুত্থান, কাজে লাগাইতে পারিনি। এখন এটা লাস্ট চান্স বাংলাদেশের। এই লাস্ট চান্স যদি আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা হয়তো কতদিন বাঁচব, কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন, যারা নেক্সট জেনারেশন আছে, তাদের জন্য তো আমরা কিছু করে যাবো। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জামালউদ্দিন এবং মেজজুল্লুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি বলছেন যে নির্বাচন হতে হবে এবং আসলেই বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুব জরুরি, তবে সেটা যেন নির্বাচন হয়, অন্য কিছু না হয়। কারণ অন্য কিছু হওয়ার আশঙ্কাটা নানা মহল থেকেই এখন বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তার সংকট বাংলাদেশে আছে, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যেন এই সংকট আর না বাড়ে। একই সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটি আমার অতিথিরা আলোচনা করলেন এবং এই সংকটগুলো কীভাবে মোকাবেলা করা হবে তার জন্য রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার জনগণ প্রত্যাশা করে। তবে তাদের পরিকল্পনায় যেন অবশ্যই জনগণ থাকে, জনগণের সম্পৃক্ততা থাকে, জনগণের আস্থা থাকে, সেটাও যেন তারা মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।